नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप स्टार्स में तुम्हारे सकलके स्वागत जानाई। देखो आज के 46 থেকে অঙ্ক করানো শুরু করছি অ্যানালিটিক্যাল ডিনামিক্স। আচ্ছা, অঙ্কটা কি লেখা আছে? দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ স্টোন অফ মাস অফ 70 গ্রামস ডিউরিং দ্য 10th সেকেন্ড অফ ইটস ফল ইজ ইকুয়াল টু কত? অর্থাৎ কি না, দ্য ওয়ার্ক ডান গ্র্যাভিটি অফ স্টোন মাস অফ 70 গ্রাম, অর্থাৎ এই যে একটা স্টোন আছে যার মাস হচ্ছে কত না 70 গ্রাম, যার মাস বলছে ডিউরিং দ্য 10th সেকেন্ড ইজ ফল, অর্থাৎ সে 10তম সেকেন্ডে সেটা যে মাটির নিচে পড়ছে, অর্থাৎ 10তম সেকেন্ডে সে কতটা তার যে ফলটা আছে সেই ফলটা আমাকে বের করতে বলেছে। তো আচ্ছা, ধরে নিলাম যে টোটাল টাইমটা অর্থাৎ 10 সেকেন্ড ধরে আর 10 সেকেন্ড 10তম সেকেন্ড দুটোর মধ্যে ফারাক আছে। ধরে নিলাম কি 10 সেকেন্ড ধরে বস্তুটা এস ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে। সাপোজ এই ডিস্টেন্সটা ধরলাম S1, আর তার থেকে 9 সেকেন্ড ধরে বস্তুটা সাপোজ এটার পজিশন এ থেকে বি ডিস্টেন্স কভার করেছে, তাহলে 10তম সেকেন্ডে সে কত না বি থেকে সি ডিস্টেন্স কভার করছে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2 আর এটা হচ্ছে কত না ST, ঠিক আছে। 10ম সেকেন্ডটা ধরে নিলাম ST, ঠিক আছে। তাহলে এটা কত না এটা 9 সেকেন্ড ধরে কভার করছে, তাহলে আমাকে 10তম সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যেহেতু ইনিশিয়ালি প্রথম অবস্থায় যেটা ওই বস্তুটা রেস্টে ছিল, তো সুতরাং এখানে U ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার সূত্র বসাবো। S1 যদি বের করতে চাই, S1 ইকুয়াল টু কি জানি আমরা UT প্লাস হাফ অফ GT স্কোয়ার, ঠিক আছে। যেহেতু গ্র্যাভিটেশন যেদিকে আছে সেদিকেই বস্তুটা পড়ছে, তো সুতরাং এখানে এটা প্লাস হবে। তাহলে S ইকুয়াল টু UT, ইউ মানে 0, দ্যাট মিনস UT ইকুয়াল টু 0 হয়ে গেল, প্লাস হাফ অফ FT স্কোয়ার। এখানে F মানে হচ্ছে কিনা গ্র্যাভিটেশনাল যে এটা আছে মানে অ্যাক্সিলারেশন যেটা আছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ G ইন্টু T স্কোয়ার। T মানে কত না এখানে 10 আছে, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এবার দেখবো S2 ডিস্টেন্স ওই একই এখান থেকে এখানে পড়েছে, তাহলে S2 ইকুয়াল টু হাফ ইন্টু G ইন্টু 9 স্কোয়ার। তাহলে আমার এই যে এইটুকু ডিস্টেন্স 10তম সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স কভার করছে আমি ইজিলি বের করে নিতে পারবো। তাহলে দেখো তো 10 সেকেন্ডে টোটাল এতটা ডিস্টেন্স, আর S2 মানে S1 থেকে যদি S2টা মাইনাস করি তবেই তো আমি STটা পেয়ে যাব। তাহলে ST ইকুয়াল টু আমরা করবো কি না হাফ ইন্টু G ইন্টু 10 স্কোয়ার মানে 100 মাইনাস 81 ইকুয়াল টু 19G/2। এটা বেরোলো এই ডিস্টেন্সটা। আমাকে কি বের করতে বলেছে না ওয়ার্ক ডান, আমাকে ওয়ার্ক ডানটা বের করতে বলেছে। আমরা জানি W সমান F ইন্টু S। আচ্ছা, F মানে কত? আবার F মানে আমরা জানি M ইন্টু G, অর্থাৎ নিচের দিকে কাজ করছে M ইন্টু G, কারণ আমরা জানি F সমান কি না M ইন্টু A, অর্থাৎ ভর ইন্টু অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশন কি না G, তাহলে M ইন্টু G ইন্টু S মানে কি S মানে 19G/2, তাহলে 19G/2। আচ্ছা, M মানে মাস কত লেখা আছে 70 লেখা আছে। G এর মান আমরা জানি কত 981 ইন্টু 19 ইন্টু 981 ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি না 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা 2 35 দুগুণে 70 কেটে যাচ্ছে। এবার একটা জিনিস বলো তো কি লেখা আছে না এখানে গ্রাম সেন্টিমিটার আছে, তো সুতরাং যেহেতু এটা গ্রাম সেন্টিমিটার, এটা এককটা কি হচ্ছে না এককটা হয়ে যাচ্ছে আর্গ আছে, কিন্তু এখানে কত আছে না গ্রাম সেন্টিমিটার আছে, তো সুতরাং একটা G দিয়ে ডিভাইড করে দেবো। 981 দিয়ে ডিভাইড করে দিলে আমার ভ্যালুটা কত আসছে না 35 ইন্টু 19 ইন্টু 981। আচ্ছা দেখো তো যদি আমরা গুণ করি তাহলে আমার ইউনিট ডিজিটটা কত আসছে, এখানে 5, এখানে 9, এখানে 1, 5 9 45 ইন্টু 1 ইকুয়াল টু 5। তো সুতরাং আমার যে ভ্যালুটা বেরোবে তার ইউনিট ডিজিটটা 5 বেরোবে। ইউনিট ডিজিট 5 আছে শুধুমাত্র প্রথমেরটা, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। 47 কি লেখা আছে দেখো, দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অফ মাস অফ হাফ পাউন্ড ডিউরিং দ্য 10th সেকেন্ড অফ ফল ফ্রম দ্য রেস্ট। একদম হুবহু একই অঙ্ক। তাহলে S1 ইকুয়াল টু কি করবো না হাফ ইন্টু G ইন্টু 100 10 সেকেন্ড বলেছে, আর S2 ইকুয়াল টু কি করবো না S2 ইকুয়াল টু হাফ ইন্টু G ইন্টু 81, দ্যাট মিনস ST ইকুয়াল টু কত হচ্ছে হাফ G ইন্টু 19। এবার আমরা কি জানি W সমান F ইন্টু S। আচ্ছা, M মানে কত? M মানে আবার M ইন্টু G, ঠিক আছে আমরা জানি। তাহলে M মানে কত? M এখানে লেখা আছে হাফ পাউন্ড। G মানে কত দেখো G ইন্টু G, আর একটা হাফ হয়ে গেল ইন্টু G G স্কোয়ার। আচ্ছা, G মানে কত না আমরা যখন ফুট পাউন্ডে করব তখন G এর মান হচ্ছে 32 ইন্টু 32 ইন্টু 32 হলো ইন্টু এটা কত আছে 19। আচ্ছা, এটা কি ফুট পাউন্ড ডাল আছে, কিন্তু ফুট পাউন্ড ডালের পর আমার এখানে ফুট পাউন্ড করতে হবে, তো ফুট পাউন্ড ডালকে যখন পাউন্ড করব তখন আমরা কি করব না আমরা 32 দিয়ে ভাগ করে দেবো। 32 কেটে গেল, 2 দুগুণে 4 8 32, 19 8 152, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 48 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, হোয়েন ওয়ার্ক ডান ইন এ মুভিং পার্টিকেল রাউন্ড এ ক্লোজ লুপ in a field is 0, then the force in
কি বলেছে দেখো তো, বলেছে কি না, বলছে হোয়েন দ্য ওয়ার্ক ডান মুভিং এ পার্টিকেল রাউন্ড, একটা পার্টিকেল যখন রাউন্ডে মুভ করছে অর্থাৎ বৃত্তপথে মুভ করছে, এ ক্লোজ লুপ, একটা ক্লোজ লুপে ইন এ ফিল্ড ইজ জিরো, দ্য ফোর্স ইন ফিল্ড আর কল। তাহলে এই যে এরকম যখন একটা বৃত্তাকার বরাবর একটা বডি বা একটা পার্টিকেল যখন মুভ করবে তখন তার এই যে এটা হয় মানে ওয়ার্ক ডানটা হয় সেটা হচ্ছে কি না কনজারভেটিভ ফোর্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে ফোর্সটা হয় সেটা কি না কনজারভেটিভ ফোর্স, সেটা আমরা একদম হুবহু মনে রেখে দেবো। পরবর্তী 49 যেটা আছে সে অঙ্কটা দেখি, বলছে ইফ পি বি দ্য পাওয়ার অফ এ ফোর্স এফ অ্যাক্টিং অন এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, দেন কোনটা কারেক্ট আমাকে বের করতে বলেছে। আচ্ছা এটা একদম ইজি, এটা পাওয়ার বলা আছে পি আর বলা আছে এখানে ফোর্সটা বলা আছে এফ অন এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি। আমরা জানি পাওয়ার ইকুয়াল টু কত, ওয়ার্ক ডান বাই টাইম। আবার জানি ডব্লু সমান কি জানি না এফ ইন্টু এস, ডব্লু সমান এফ ইন্টু এস বাই টি, তার মানে এফ ইন্টু আবার এস বাই টি মানে কত জানি, এস বাই টি মানে ভি, তার মানে পাওয়ার ইকুয়াল টু কি বেরোচ্ছে না ভি ইন্টু এফ ইন্টু ভি। পরবর্তী এটা বলা আছে, বলছে সাপ্লাই অফ এনার্জি ইন এ মেটেরিয়াল ডিপেন্ডস আপন, অর্থাৎ কোনো একটা মেটেরিয়ালের মধ্যে এনার্জিটা যে সাপ্লাই হচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করছে, অবশ্যই কি লেখা আছে দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। আমরা জানি যে অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের উপর ডিপেন্ড করছে। মাস অফ দ্য মেটেরিয়াল আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তো এখানে কি বা এমজিএইচ, সেখানে মাসের উপর ডিপেন্ড তো করছেই। দ্য মেটেরিয়াল ইটসেলফ, আমরা কোন প্রকার টাইপের মেটেরিয়ালটা নিয়েছি তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার দেখো তাহলে সুতরাং অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ আমরা বলতে চাইছি যেমন লোহার একটা মেটেরিয়াল নিলাম বা তামার মেটেরিয়াল নিলাম, অর্থাৎ যে মেটেরিয়ালটা নেবো সেই মেটেরিয়ালের উপর আমরা কিন্তু অবশ্যই এটা ডিপেন্ড করছি। যেমন দেখো আমি একটা বলছি, যেমন একটা লোহার বলকে আমি ডব খাওয়ালাম এবং একটা রাবারের বলকে ডব খাওয়ালাম, দেখা যাবে কি না এই যে দুটো বল ডব খাওয়ার পরে দুটো বল যখন সেম রিবাউন্স করবে তো দুটো বলের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন টাইপের রিবাউন্স করবে। যদি দুটোর এমটা সমান থাকে তাও কিন্তু এদের রিবাউন্সটা ভিন্ন ভিন্ন হবে, তো সুতরাং সেটা মেটেরিয়ালের উপরও ডিপেন্ড করছে। তার মানে কি অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সব কিছুর উপরে নির্ভর করছে। এবার দেখো 51 অঙ্কটা কি লেখা আছে, ফর এ rectilinear motion না, for a rectilinear motion of a particle if an impulse I change its velocity from u to v and e the change of the kinetic energy। আচ্ছা আইটা কি বলেছে, আই হচ্ছে কি না চেঞ্জ ইন ভেলোসিটি ফ্রম ইউ টু ভি, ঠিক আছে, ইউ থেকে ভি এ যে ভেলোসিটির চেঞ্জ ইম্পালস, দেখো এখানে লেখা আছে আইটা কি না আইটা ইম্পালস। আচ্ছা ইম্পালসের সূত্র জানি আই ইকুয়াল টু আমরা জানি এম ভি মাইনাস এম ইউ, এই হচ্ছে কি না ইম্পালসের সূত্র। এবার ই বলা আছে কিনা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আচ্ছা তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটাই তো জানি যে কাইনেটিক এনার্জির চেঞ্জ। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ এম কমন যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, তার মানে আমরা বলতে পারি হাফ ইন্টু এম ভি মাইনাস এম ইউ ইন্টু ভি প্লাস ইউ। আচ্ছা এম ভি মাইনাস এম ইউ মানে কি, এম ভি মাইনাস এম ইউ মানে আই, তার মানে যেটা আসছে হাফ আই ইন্টু ইউ প্লাস ভি, তাহলে দেখো তো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু আই, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। A force acting on a body of mass 5 pound change its velocity from 30 mile per hour to 45 mile per hour, then the impulse of the force। অর্থাৎ একটা বডি আছে যেটার ভর লেখা আছে কত না m ইকুয়াল টু 5 পাউন্ড এলবি লেখা আছে, অ্যান্ড চেঞ্জ ইটস ভেলোসিটি, তার প্রাথমিক গতিবেগ কত ছিল 30 মাইল পার সেকেন্ড, আর পরবর্তীকালে গতিবেগটা যখন হলো তার গতিবেগটা কত হলো না ভি ইকুয়াল টু হলো 45 মাইল পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা দেখো তো তাহলে এই যে আমাকে কি বের করতে বলেছে না দেন দ্য ইম্পালস অফ দ্য ফোর্স, আমাকে ইম্পালস অফ দ্য ফোর্সটা বের করতে বলেছে। আচ্ছা এই যে মাইল পার সেকেন্ড আছে আমার এখানে এককটা কিসে আছে না ফুট পাউন্ডার আছে, ফুট পাউন্ডার অর্থাৎ এপিএস পদ্ধতিতে আছে। তো এপিএস পদ্ধতিতে মাইল পার সেকেন্ডকে আমাকে ফুট পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, সরি মাইল পার আওয়ার আছে, মাইল পার আওয়ারকে ফুট পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো ফুট পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে না 22/15 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইউ ইকুয়াল টু কত লেখা আছে 30 ইন্টু আমি করে দিলাম 22/15, 15 দুগুণে 30 মানে 44 ফুট পার সেকেন্ড। আর দেখো ভি ইকুয়াল টু কত না ভি ইকুয়াল টু 45 ইন্টু 22/15, 15 3 45 মানে 66 ফুট পার সেকেন্ড। আমাকে কি বের করতে বলেছে ইম্পালস বের করতে বলেছে, আমরা একদম জানি আই ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বা এম ভি মাইনাস এম ইউ। তাহলে আচ্ছা এম ইকুয়াল টু কত না এম ইকুয়াল টু লেখা আছে 5 ইন্টু ভি মাইনাস ইউ মানে হচ্ছে কত না ভি মাইনাস ইউ মানে হচ্ছে 22, তার মানে 5 দুগুণে 10 আর 1 11 মানে 110 সেকেন্ড পাউন্ডাল, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
আচ্ছা 53 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখি তো। বলছে এ মাস অফ 5 পাউন্ড অ্যাটাচ টু এ স্ট্রিং ইজ অ্যান রেস্ট। বলছে কি না একটা 5 পাউন্ডের একটা বস্তু যেটা রেস্টে আছে, ইফ ইট সাডেন জার্ক of the string produce it mass velocity of 12 ফুট পার সেকেন্ড, দেন দ্য ইম্পালস অফ দ্য জার্ক। এটা তো একদম ইজি। প্রথমে এটা 0 ছিল, ইউ ইকুয়াল টু 0 ছিল। হঠাৎ করে একটা জার্কিং হওয়ার ফলে তার গতিবেগটা কি গেন করলো না ভি গতিবেগ গেন করলো। ভি ইকুয়াল টু আমরা লেখা আছে কত না 12 ফুট পার সেকেন্ড। তার মাসটা দেওয়া আছে কত না 5 পাউন্ড দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি, এ আমাকে ইম্পালস চেয়েছে, এম ইন্টু ভি মাইনাস ইউ আমার সূত্র জানি। আচ্ছা এম মানে কত 5, ভি মানে হচ্ছে 12 মাইনাস 0 মানে 12 5 60 সেকেন্ড পাউন্ডাল। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী 54 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি লেখা আছে দেখো। এ কার অফ মাস 1000 কেজি যে ট্রাভেল অ্যাট 32 মিটার পার সেকেন্ড ড্যাশেস ইন্টু এ রেয়ার অফ ট্রাক অফ মাস 8000 কেজি মুভিং ইন দ্য সেম ডিরেকশন। ঠিক আছে, অ্যাট 4 মিটার দাও, পরপর ছবিটা আঁকি আগে একটু একটু করে, নাহলে গুলিয়ে যাবে। একটা কার আছে, কারের ওয়েটটা কত লেখা আছে না 1000 কেজি লেখা আছে। ট্রাভেলিং অ্যাট 32 মিটার পার সেকেন্ড, তার গতিবেগটা কত আছে না 32 মিটার পার সেকেন্ডে আছে। ড্যাশ ইন্টু যে রেয়ার অফ ট্রাক অফ মাস 8000 কেজি। তাহলে একটা বড় ট্রাক আছে, ওই ট্রাকটার ভর কত লেখা আছে না 8000 কেজি তার ভর আছে। ঠিক আছে, 8000 কেজি মুভিং ইন দ্য সেম ডিরেকশন, ও একই ডিরেকশনে কি করছিল না মুভ করছিল। মুভিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাট 4 মিটার পার সেকেন্ড, এটা কত না 4 মিটার পার সেকেন্ড গতিবেগে মুভ করছিল। ভালো কথা। এবার কি বলেছে, আফটার কলিশন দ্য কার রিবাউন্স ব্যাকওয়ার্ড, যখন এই কারটা গিয়ে একে ধাক্কা মারলো তখন এ কি করলো না পিছন দিকে ব্যাক করে গেল। মানে এই যে 1000 কেজির যে কারটা ছিল সেই কারটা যখন একে ধাক্কা মারলো তখন পিছন দিকে ব্যাক করে গেল। ব্যাক করার পর তার গতিবেগটা কত হলো না আফটার কলিশন দ্য কার রিবাউন্স ব্যাকওয়ার্ড অ্যান্ড স্পিড 8 মিটার পার সেকেন্ড, তখন তার গতিবেগটা হলো কত না 8 মিটার পার সেকেন্ড। তার মানে আমি বুঝতে পারছি এই যে u1 ইকুয়াল টু 32 মিটার পার সেকেন্ড আর v1 ইকুয়াল টু কত না 8 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা রিবাউন্স করেছে তো সুতরাং এর ভ্যালুটা এটা কি হয়ে যাবে না মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন, কারণ কি এটা ব্যাক করছে সোজা দিকে যাচ্ছে না। দেন দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাক আফটার সুতরাং যে ওই ট্রাকটার ভেলোসিটিটা বের করতে বলেছে। ধরে নিলাম ট্রাকের ভেলোসিটি হচ্ছে অন্তিম ভেলোসিটি হচ্ছে v2, আর এখানে কি না প্রাথমিক গতিবেগ হচ্ছে কত না u2। তাহলে আমরা জানি ল অফ কনজারভেশন অফ পালস ইম্পালস অর্থাৎ কি না আমাদের যে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে আমরা বলতে পারবো কি না m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, তাহলে দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 আমরা পড়েছিলাম। m1 মানে কত, m1 মানে 1000 ইন্টু u1 মানে কত না 32 প্লাস m2 মানে হচ্ছে 8000 ইন্টু u2 মানে হচ্ছে কত 4 ইকুয়াল টু m1 v1 মানে কত না ওই 1000 ইন্টু v1 মানে -8 প্লাস m2 মানে কত না 8000 ইন্টু v2 মানে v2 করে দিলাম। দেখো সবেরই 3টে করে শূন্য আছে, যখন আমি সব 3টে করে শূন্য হাটিয়ে দিলাম তাহলে 32 প্লাস 8 4 32, 32 দুগুণে 64, আর দেখো প্লাস 8 কারণ -8টা পাশে চলে আসছে প্লাস 8 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 8 ইন্টু v2। তাহলে দেখো তো 72 ইকুয়াল টু 8 v2 আর 9 72 v2 ইকুয়াল টু কত বেরোচ্ছে না 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তার গতিবেগটা আর 9 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসি 55 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো। এ সেল অফ মাস এম ইজেক্টেড ফ্রম এ গান অফ মাস এম। ঠিক আছে, অর্থাৎ একটা গান আছে, সাপোজ ধরে নাও এটা একটা জাস্ট গানের মতো একটা ধরে নাও গান। ঠিক আছে, একটা গান যার ভর হচ্ছে কত না একটা গান যার ভর আছে কত এ সেল অফ মাস স্মল এম ইজ ইজেক্টেড ফ্রম এ গান, অর্থাৎ এখান থেকে একটা সেল বেরিয়েছে। এই সেলটা হচ্ছে কত না সেলটার ভর স্মল এম আর গানটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। অ্যান এক্সপ্লোশন হুইচ জেনারেটস কি আছে কাইনেটিক এনার্জি, যেটা কি করেছে না কাইনেটিক এনার্জি জেনারেট করেছে। দেন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো যখন এই যে একটা গান থেকে একটা গুলি বেরোয় তাহলে ধরে নিলে প্রাথমিক অবস্থায় এর u1 ইকুয়াল টু 0 অ্যান্ড এরও u2 ইকুয়াল টু 0। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কারণ প্রাথমিক অবস্থায় গানও ফিক্স ছিল আর এই গুলিটাও ফিক্স ছিল। যখন তোমার গুলিটা বেরিয়ে গেল গুলিটার গতিবেগ ধরে নিলাম কত না v2, তখন গানটার গতিবেগ কত হলো v1। এই v1টা এদিকে কাজ করছে, এই v2টা অপোজিটে কাজ করছে, তো সুতরাং এরা পরস্পরের সাথে বিপরীতে কাজ করছে। কারণ কি আমরা জানি গুলি যদি এদিকে যায় গানটা তার বিপরীতে যাবে। এবার দেখো ল অফ কনজারভেশন অফ ফোর্স আমরা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা কি করতে পারবো না m1 u1 প্লাস m2 u2, তাহলে ওগুলো সবই হচ্ছে মানে কি 0 হয়ে যাচ্ছে।
হচ্ছে ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। যদি এটা আমি মাইনাস ধরি তাহলে ক্যাপিটাল M ইন্টু v1 মাইনাস হবে m ইন্টু v2 ইকুয়াল টু 0। দেখো ইউ এর টার্মগুলো তো সব 0, তাহলে কারণ এটা মাইনাস কেন করলাম, কারণ প্লাস হতো, যেহেতু দুটো ডিরেকশন আলাদা তো সুতরাং দুটোকে মাইনাস করলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না v1 ইকুয়াল টু m ইন্টু v2 ডিভাইডেড বাই ক্যাপিটাল M। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমাকে কি করতে বলেছেন, আমাকে এনার্জি কাইনেটিক এনার্জিটা বের করতে বলেছে। আচ্ছা কাইনেটিক এনার্জি মানে কি, দুটোই তো গতিশক্তিতে আছে, তো এর কাইনেটিক এনার্জি হচ্ছে কত না হাফ ইন্টু ক্যাপিটাল M ইন্টু v1 স্কোয়ার, আর এর কাইনেটিক এনার্জি হচ্ছে কত না হাফ ইন্টু স্মল m ইন্টু ভি স্কোয়ার, না হাফ ইন্টু স্মল m ইন্টু ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে কত না v2 স্কোয়ার। ও সরি, কাইনেটিক এনার্জি বের করতে পারেনি, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল। ঠিক আছে, তাহলে আমার কাইনেটিক এনার্জিটা দেওয়া আছে, ই এর মানটা দেওয়া আছে, ই ইকুয়াল টু এই যে কাইনেটিক এনার্জি ই বলা আছে, আমাকে ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে বলেছে। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি অফ সেল, সেল মানে কি অর্থাৎ আমার এই যে গুলিটা অর্থাৎ যে বুলেটটা বেরোচ্ছে সেই বুলেটের ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে বলেছে। আচ্ছা তার মানে বুলেটের ভেলোসিটি কত না v2 জানি, v2। ঠিক আছে, আবার ইনিশিয়াল ভেলোসিটি মানে আবার u2 ভেবে নিও না, মানে যে গতিবেগ নিয়ে বুলেটটা প্রথমে বেরোচ্ছে, কারণ বুলেটটা যত সামনের দিকে যাবে তত তার গতিবেগটা ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে আমাকে চেয়েছে কোনটা না ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট, অর্থাৎ বুলেটের যে ইনিশিয়াল ভেলোসিটিটা অর্থাৎ এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ যে বেগ নিয়ে সেটা বেরোচ্ছে, তাহলে আমার অর্থাৎ v2 মানটা বের করতে বলেছে। আচ্ছা v1 মানে আমি এখানে মানটা বসিয়ে দিতে পারবো। দেখো তো হাফ ইন্টু ক্যাপিটাল M ইন্টু v1 স্কোয়ার আছে, v1 স্কোয়ার মানে কত না m স্কোয়ার v2 স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল M স্কোয়ার প্লাস হাফ ইন্টু m ইন্টু v2 স্কোয়ার ইকুয়াল টু ই। এই যে ইটাকে এদিকে ডান দিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা দেখো তো একটা m আর এখানে ক্যাপিটাল M স্কোয়ার কেটে গেলে একটা m পড়ে থাকছে, তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে না 1/2 ইন্টু v2 স্কোয়ার কমন চলে যাচ্ছে, মানে আসছে কত না m স্কোয়ার বাই ক্যাপিটাল M। আবার দেখো না আর একটা এমও কমন যাচ্ছে, এমটাও কমন যাচ্ছে, দেখো এমটা চলে গেলে কত হচ্ছে না স্মল m বাই ক্যাপিটাল M প্লাস হাফ m v2 স্কোয়ার, মানে সব চলে গেছে ইকুয়াল টু ই চলে আসছে। তাহলে দেখো তো এবার আমি যদি এটাকে ক্যালকুলেশন করে দিই তাহলে কত আসছে না v2 স্কোয়ার ইকুয়াল টু 2e ডিভাইডেড বাই 2e হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই m হয়ে যাচ্ছে ইন্টু এটা কত আসছে বলো তো তোমার এই যে এটাকে যদি ক্যালকুলেশন করি এটা অপোজিটে চলে আসছে, মানে এটা উপরে m হয়ে যাচ্ছে আর নিচে হচ্ছে ক্যাপিটাল M প্লাস স্মল m। ঠিক আছে, তাহলে v2 ইকুয়াল টু কত বেরোচ্ছে রুট অফ 2 ইন্টু ক্যাপিটাল M ইন্টু ই ডিভাইডেড বাই স্মল m ইন্টু ক্যাপিটাল M প্লাস স্মল m। ব্যাস কিছুই নেই, অঙ্কটা একদম ইজি। কাইনেটিক এনার্জিটা বের করে দিয়ে এখানে v1 এর মানটা পুট করে দিলাম, তাহলে এটা বেরিয়ে গেল, একটু ক্যালকুলেশনটা বড় অ্যান্সার চলে আসছে। তাহলে কি না অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী 56 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, the height h from which heavy elastic ball be dropped on a floor so that after rebounding once it will reach height of 8 meter। এবার বলেছে ইজ ইকুয়াল টু কত, তাহলে দেখো দ্য হাইট অফ এইচ, একটা এইচ উচ্চতা থেকে একটা বলকে ফেলা হয়েছে, সাপোজ ভূমিতে ফেলা হয়েছে, যার হাইটটা কত না এইচ উচ্চতা থেকে একটা বলকে হেভি ইলাস্টিক বলকে ড্রপ করা হয়েছে অন এ ফ্লোর সো দ্যাট আফটার রিবাউন্ডিং ওয়ান্স ইট উইল রিচ এ হাইট অফ 8 মিটার, মানে অর্থাৎ এটা এখান থেকে রিবাউন্স করে সেটা কত উচ্চতা পর্যন্ত গেছে না 8 মিটার উচ্চতা পর্যন্ত গেছে। তাহলে আমাকে কি বের করতে বলেছে দ্য হাইট এইচ, তাহলে এইচ এর মানটা আমাকে বের করতে বলেছে। তো এখানে একটা কথা বলে রাখি যে নর্মালি কোনো একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলবো, ফেলার পর যখন এটা উপর দিকে রিবাউন্স করবে তার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি ধরে নিলাম হচ্ছে আমি এইচ উচ্চতা থেকে একে ফেলছি, রিবাউন্সিং এর পর সেটা এইচ ড্যাশ উচ্চতা গেন করেছে, তাহলে আমার সূত্র হচ্ছে এইচ ড্যাশ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইচ। এটা আমরা ভালো করে মনে রেখে দেবো, এইচ ড্যাশ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইচ। এবার বলবে স্যার ইটা কি না, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি না ইলাস্টিসিটির কোএফিসিয়েন্ট। এবার দেখো এই যে ই এর মানটা যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে কি না পারফেক্টলি ইলাস্টিক, আর যদি ই এর মানটা আমার 0 হয় তাহলে এটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক মানে কি, আমি যদি উপর থেকে কোনো একটা বলকে এখানে ছুঁড়ে দিই সেটা এখানে ধাক্কা খাওয়ার পর সর্বোচ্চ এই উচ্চতা পর্যন্তই গেন করবে, এর থেকে বেশি উচ্চতা পর্যন্ত গেন করবে না। ঠিক আছে, তো সুতরাং যদি এটা কমপ্লিটলি এই উচ্চতা পর্যন্ত গেন করে তাহলে এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক।
আর যদি তোমার এখান থেকে নিচে ফেললাম কোনো রকম কোনো উপরে পড়লো না, নিচেই বসে রয়ে গেল, তখন সেটা পারফেক্টলি ইনইলাস্টিক। আর যদি মাঝখানে কোনো একটা পজিশানে যদি করে, মানে কিছুটা উঠলো বা কম উঠলো, বেশি উঠলো, যা ইচ্ছা হয় হোক, তো সুতরাং যদি এরকম কোনো একটা কেস হয় তাহলে ই এর মানটা কত থাকবে না 0 লেস ই লেস ইকুয়াল 1, অর্থাৎ 0 লেস ইকুয়াল টু ই লেস ইকুয়াল টু 1, অর্থাৎ ই এর মানটা কত না 0 থেকে 1 এর মধ্যেই বিলং করবে। তো এখানে দেখো এরকম কিছু বলা নেই, ঠিক আছে, যে ই এর মানটা এটা কতটা উপরের দিকে উঠছে। তো সুতরাং আমি এখানে ই ইকুয়াল টু ধরে নেবো কত না ই ইকুয়াল টু হাফ। নর্মালি ই ইকুয়াল টু কত ধরে নেবো না হাফ ধরে নেবো। তাহলে এবার আমার সূত্র কি না ই এইচ ড্যাশ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, এইচ ড্যাশ মানে এখানে কত লেখা আছে 8 স্কোয়ার ইকুয়াল টু হাফ তার হোল স্কোয়ার ইন্টু এইচ, দ্যাট মিনস এইচ ইকুয়াল টু 8 4 32 মিটার। তার মানে টোটাল হাইটটা কত হচ্ছে না 32 মিটার হচ্ছে এর হাইট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে বলস ফল ফ্রম এ হাইট অফ 64 ফিট অন এ ফিক্সড হরাইজন্টাল ফ্লোর অ্যান্ড রাইজ 4 ফুট আফটার 2 রিবাউন্ডস, দেন দ্য কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু কত। অর্থাৎ আমাকে প্রথমে বলা আছে একটা বল 64 ফুট হাইট থেকে পড়েছে, প্রথমে সেটা উঠে একবারটি উঠেছে, আবার নিচের দিকে নেমে আবার একবারটি উঠেছে, দিয়ে লাস্ট পর্যন্ত যে হাইটটা উঠেছে সেটা হচ্ছে কত না 4 ফুট, আর টোটাল যে প্রাথমিক হাইটটা সেটা হচ্ছে কত না 64 ফুট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত না 64 ফুট আর এটা হচ্ছে কত না 4 ফুট। তাহলে আমি ধরে নিলাম যে প্রথমে তোমার যে হাইটটা আছে, আমার সূত্র কি না এইচ ড্যাশ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ ড্যাশ, আর এটা হচ্ছে এইচ ডবল ড্যাশ। তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু আমরা জানি কত না ই স্কোয়ার ইন্টু এইচ, আবার এইচ ডবল ড্যাশ ইকুয়াল টু আমরা কি জানি না ই স্কোয়ার ইন্টু এইচ ড্যাশ। তার মানে আমরা লিখতে পারি এইচ ডবল ড্যাশ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইচ ড্যাশ ইকুয়াল টু কত না ই স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমরা এখানে বলতে পারবো এইচ ডবল ড্যাশের মান লেখা আছে কত না 4, স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 4 ইন্টু এইচ ইকুয়াল টু কত লেখা আছে না 64 লেখা আছে। তাহলে ই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত না 1 এর 16, 16 4 64 মানে 1 এর 16, তার মানে ই ইকুয়াল টু কত বেরোচ্ছে না 1/2। দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। কি বলে আছে এ বিলিয়ার্ড বল ইম্পিঞ্জিং directly and another equal ball at rest. If E be the coefficient of restitution, then their velocity after impact is equal to কত। সাপোজ দেখো একটা বিলিয়ার্ড বল এরকম আছে, তার সমান আর একটা বিলিয়ার্ড বলকে গিয়ে ও কি করছে না হিট করছে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এই যে এর ভর হচ্ছে এম, তাহলে নিশ্চয়ই এর ভরও এম। লেখাই আছে তোমার কি এদের ভরগুলো অবশ্যই কি আছে না সমান। লেখা আছে বিলিয়ার্ড বল ইম্প্যাক্ট ডিরেক্টলি অন অ্যানাদার ইকুয়াল বল। ইকুয়াল বল মানে কি না এদের ভরটা সমান আছে। অ্যাট রেস্ট, তাহলে প্রাথমিক অবস্থায় এ যেহেতু হিট করছে, তো সুতরাং এর একটা গতিবেগ ছিল, ধরে নিলাম এর গতিবেগ হচ্ছে u1, আর এর গতিবেগ যেটা u2 ইকুয়াল টু 0 কারণে রেস্টে ছিল। তারপরে কি হবে না এদের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সুতরাং এর গতিবেগ u1টা চেঞ্জ হয়ে v1 হয়ে গেল, আর একে যখন হিট করলো তো সুতরাং এও একটা ভেলোসিটি পেয়ে যাবে, তো এর গতিবেগ হয়ে গেল v2। তাহলে আমরা কি না একদম বলতে পারি যেটা সেটা হচ্ছে কত না m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 আমরা জানি। আচ্ছা, u2 মানে তো 0, তার মানে যেটা বেরোচ্ছে m1 u1 ইকুয়াল টু m1 ইন্টু m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এমগুলো তো সবারই সমান, m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m সবই সমান, তাহলে আমরা লিখতে পারি u1 ইকুয়াল টু v1 প্লাস v2, কারণ দুটোর m হচ্ছে কি না সমান, তাহলে u1 ইকুয়াল টু v1 প্লাস v2। এবার দেখো এখানে একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, নিউটন এক্সপেরিমেন্টাল ল অফ ইম্প্যাক্ট। ঠিক আছে, নিউটন এক্সপেরিমেন্টাল ল অফ ইম্প্যাক্ট এর একটা সূত্র আছে, কি সূত্র না v2 মাইনাস v1 ইকুয়াল টু ই ইন্টু u1। ঠিক আছে, v2 মাইনাস v1 ইকুয়াল টু ই ইন্টু u1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করে নিতে পারবো না আমরা প্রথমে দেখতে পেলাম কত না v1 প্লাস v2, বা ঘুরিয়ে লিখে দিচ্ছি v2 প্লাস v1 ইকুয়াল টু কত আছে না u1 আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি না v2 মাইনাস v1 ইকুয়াল টু কত আছে না u1 আছে, ই ইন্টু u1 আছে। তো আচ্ছা, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে v2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব হাফ ইন্টু u1 ইন্টু 1 প্লাস ই,
আচ্ছা সেখান থেকে V1 ইকুয়াল টু পেয়ে যাব কত না হাফ ইন্টু U1 ইন্টু 1 মাইনাস ই। তোমাকে তো এটাই বের করতে বলেছে। দেন দেয়ার ভেলোসিটিজ আফটার ইম্প্যাক্ট আর, তাহলে তাদের ইম্প্যাক্টের পরে তাদের যে ভেলোসিটিগুলো ছিল তাদের অনুপাত আমাকে বের করতে বলেছে। তার মানে আমাকে কি বের করতে হবে না V1 ইস টু V2। V1 ইস টু V2 বের করতে গেলে কত হচ্ছে না হাফ U1 ইন্টু 1 মাইনাস ই ইস টু হাফ U1 ইন্টু 1 প্লাস ই। হাফ U1 কেটে যাচ্ছে, মানে কত হচ্ছে 1 মাইনাস ই ইস টু 1 প্লাস ই। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 59 কি লেখা আছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম অরিজিন অফ দ্য ভলিউম ফ্রম বাই দ্য রিভলিউশন of portion of the hyperbola y square equal to 4ax cut by the x equal to h about the axis। দেখো এই অঙ্কটা আমাদের সিলেবাসের বহির্ভূত, আমি করাচ্ছি না। এই যে এরকম একটা y স্কয়ার ইকুয়াল টু 4ax একটা প্যারাবোলা দিয়ে আছে, তো যেহেতু এটা কি বলেছে রিবাউন্স করা আছে, তো সুতরাং এটা আর প্যারাবোলা থাকছে না, এটা ঠিক একটা 3D ফিগার চলে আসছে। এই ফিগারের মধ্যে আমরা একটা x ইকুয়াল টু h ডিস্টেন্স থেকে কাটছি, তো এর উপর বেস করে অঙ্কটা করতে বলেছে। এটা সিলেবাস বহির্ভূত অঙ্ক, আমি করাচ্ছি না। আচ্ছা নেক্সট আমরা 59-60 অঙ্কটা যেটা আছে 60 অঙ্কটা একটু করি। বলছে এ পিস অফ স্লাইড ডাউন এ π/4 ইনক্লাইন্ড ইন টুয়াইস the time it take to slide a frictionless π/4 inclined, then the coefficient of friction between the ice and the incline is equal to কত। অর্থাৎ কি বলতে চাইছে না একটা আইসকে একটা ইনক্লিনেশন পোর্শন আছে, এই যে একটা ইনক্লাইন্ড পাথ আছে, এর মধ্যে একটা আইসকে কি করাচ্ছে না ড্রপ করানো হচ্ছে বা ওখান থেকে ফেলা হচ্ছে, ঠিক আছে, স্লাইড করানো হচ্ছে। তাহলে এখানে দুটো পদ বলা আছে, বলছে এ পিস অফ স্লাইড ডাউন এ π/4 ইনক্লিনেশন, অর্থাৎ এখানে যে থিটাটা আছে এই থিটার মানটা দেওয়া আছে কত না π/4। বলছে কি না বলছে ইন টুয়াইস দ্য টাইম টেক্স টু স্লাইড ফ্রিকশনলেস π/4 ইনক্লাইন, অর্থাৎ একবারটি এখানে এই যে আইসটাকে এখানে রাখছি, এই আইসটা একবারটি ফ্রিকশন যুক্ত জায়গায় পড়ছে, আর এখানে যখন রাখছি সেখানে ফ্রিকশন লেস জায়গায় পড়ছে। তাহলে এদের টাইমটা কত না টাইমটা হচ্ছে অবশ্যই ডবল টাইম লাগছে কি না ফ্রিকশন যুক্ত জায়গায়। আমরা জানি ফ্রিকশন যদি থাকে তাহলে সেখানে টাইমটা এটা পড়তে বেশি সময় লাগবে, ফ্রিকশন না থাকলে আমার এটা খুব সহজেই শুরুত করে পড়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং বলতে চাইছে কি না যদি ফ্রিকশন লেস অবস্থায় যে টাইম লাগতো, ফ্রিকশন থাকার ফলে তার টাইমটা ডবল লেগেছে। তাহলে আমাকে বের করতে বলেছে দেন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য আইস অ্যান্ড দ্য ইনক্লিনেশন। আচ্ছা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনকে কি দ্বারা প্রকাশ করা হয় না মিউ দ্বারা প্রকাশ করা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো আচ্ছা দেখো তো এর ভরটা আমরা জানি, দেখো এখানে কোনো কিছু লেখা নেই, তাহলে আমি কল্পনা করে নেবো এটা হচ্ছে কি না এম ভরের একটা বস্তুকণা, কত না এম ভরের বস্তুকণা। তাহলে এম ভরের বস্তুকণা নিচের দিকে তার সবসময় কি কাজ করবে না mg কাজ করবে, এরও নিচের দিকে কি কাজ করছে mg কাজ করছে। এবার একটা জিনিস ভালো করে ভাবো তো, এর উপর যদি আমরা পারপেন্ডিকুলার টেনে দিই, এখানেও এর উপর আমি কি করলাম না পারপেন্ডিকুলার টানলাম, যদি এটা থিটা হয় তাহলে এটা যদি লম্বভাবে টানি তাহলে সেটা কত হচ্ছে 90, তার মানে এটা 90 মাইনাস থিটা, দ্যাট মিনস এটা হচ্ছে কত না থিটা, ঠিক আছে, এটা থিটা। তাহলে এমজির দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে এই বরাবর উপাংশ আর একটা হচ্ছে এই নিচের দিক বরাবর উপাংশ, ঠিক আছে। কারণ কি এমজি এটা হচ্ছে এমজি কস থিটা আর এটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এই পোর্শনটা কত না এমজি কস থিটা, আর এই যে এই বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে কত না এমজি সাইন থিটা। এই যে এমজি সাইন থিটা ওকে কি করছে না নিচের দিকে নামানোর চেষ্টা করছে, আর আমরা জানি এর উপর নর্মালভাবে যেটা কাজ করে সেটা হচ্ছে কি না নর্মাল ফোর্স। এমজি কস থিটা নিচের দিকে কাজ করলে এর সমান ও বিপরীতমুখী এদিকে একটা নর্মাল ফোর্স কাজ করবে, ঠিক আছে। সেটা এবার দেখো এর বরাবর এই যে নিচের দিকে এটা নামছে, এর মধ্যে তো ফ্রিকশন আছে, তো ফ্রিকশন যখন থাকছে ফ্রিকশন কোন দিকে কাজ করে না গতির বিপরীতে ফ্রিকশন কাজ করে। তো এই দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আমরা কি জানি এফ ইকুয়াল টু মিউ ইন্টু এই যে নর্মাল বরাবর যেটা কাজ করছে, নর্মাল বরাবর কি কাজ করছে না মিউ ইন্টু এমজি কস থিটা, ধর এটা লেখা হয়নি, এফ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি কস থিটা, ঠিক আছে। এটা হলো কি না ফ্রিকশন, আসলে ছবিটা অনেক ছোট হয়ে গেছে। দেখো তাহলে কি বললাম, তাহলে এইদিকে এমজি সাইন থিটা কাজ করছে আর এদিকে যেটা কাজ করছে ফ্রিকশন কাজ করছে, তাহলে এখানে কত না মিউ এমজি কস থিটা। একই রকম করে এখানে এমজি যদি হয় এটা হচ্ছে এমজি কস থিটা, আর এই বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। দেখো এর তো অপোজিটে কোনো ফোর্স নেই, কারণ কি ফ্রিকশন লেস সেটা বলা আছে, এটা হচ্ছে কোনো রকম কোনো ফ্রিকশন নেই। তাহলে দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি না টোটাল ফোর্সটা আমি বের করব, টোটাল ফোর্স আমি বের করব, ঠিক আছে। এবার দেখো
আমি যদি প্রাথমিক ক্ষেত্রে টোটাল ফোর্সটা আমি বের করি, তাহলে এই যে প্রথম ক্ষেত্রটায় যেখানে ফ্রিকশন আছে সেখানে আমি যদি টোটাল ফোর্সটা বের করতে চাই, তাহলে আমার কি জানি না এফ ইকুয়াল টু, এদিকে দুদিকে ফোর্স কাজ করছে, একটা নিচের দিকে আর একটা অপোজিটে। তো নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কত না mg সাইন থিটা, আর উপর দিকে যেটা কাজ করছে ফ্রিকশন বরাবর সেটা কত জানি মিউ mg কস থিটা। কারণ কি অবশ্যই এমজি সাইন থিটাটা বেশি আর এমজি কস মিউ এমজি কস থিটাটা কম, তার জন্যই তো নিচের দিকে পড়ছে, না হলে নিচের দিকে পড়তো না। আচ্ছা এফ সমান কি জানি, আমরা জানি বল সমান ভর ইন্টু ত্বরণ, তার মানে এম ইন্টু এফ ওয়ান ইকুয়াল টু এম কমন, এমজি যদি কমন নিই তাহলে কত আসছে, এমজি যদি কমন নিই তাহলে আসছে আমার সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে এম এফ ওয়ান এমটা কেটে যাচ্ছে, তার মানে যেটা বেরোচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা প্রথম ক্ষেত্রে বেরোলো। 2 নম্বর ক্ষেত্রটা আমরা যদি দেখি, এখানেও আমরা দেখতে পাবো এফ ইকুয়াল টু, এখানে শুধুমাত্র একটাই ফোর্স কাজ করছে, সেটা কি না এমজি সাইন থিটা কাজ করছে, তাহলে এমজি সাইন থিটা। আবার এফটাকে এখানে লিখে দিতে পারি, তাহলে নিশ্চয়ই এটা যে ত্বরণ নিয়ে চলছে এম ইন্টু এফ টু ইকুয়াল টু আমরা কত করলাম না এমজি সাইন থিটা। এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এফ টু ইকুয়াল টু কত না জি সাইন থিটা, এফ টু ইকুয়াল টু জি সাইন থিটা। তাহলে এফ ওয়ান এবং এফ টু বেরোলো। এবার আমাকে কি দেখতে হবে না, এখান থেকে আমি এসটা বের করবো, এস। আচ্ছা প্রথম ক্ষেত্রে আমরা জানি ইনিশিয়ালি দুটোই কি ছিল না জিরো ছিল। এস ইকুয়াল টু সূত্র কি না ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, এটাই আমার সূত্র। আচ্ছা দুটোর ক্ষেত্রেই সমান দূরত্ব অতিক্রম করছে, এও যতটা দূরত্ব যাচ্ছে এও সেম দূরত্ব যাচ্ছে, আর দুটোই কিন্তু প্রাথমিক অবস্থায় ইউ ইকুয়াল টু জিরো ছিল, মানে দুটোর ভ্যালু এটা ইউ ইকুয়াল টু জিরো, দুটোই এস ইকুয়াল টু সমান। তাহলে আমরা এখানে বলতে পারবো কি না হাফ এফ ওয়ান টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হাফ এফ টু টি টু স্কোয়ার। ঠিক আছে, কারণ দেখো দুটো যেহেতু এসটা সমান, তো সুতরাং হাফ এফ ওয়ান টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হাফ এফ টু টি টু স্কোয়ার বলে দিতেই পারি। ঠিক আছে, এবার দেখো হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, দেখো এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। আচ্ছা তাহলে এফ ওয়ান মানে কত না, এফ ওয়ান মানে আমার বেরিয়েছে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। দেখো তো, আর এফ টু ইকুয়াল টু কত বেরিয়েছে না জি ইন্টু সাইন থিটা, জি জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। টি টু মানে কোনটা, টি টু মানে এই যে 2 নম্বরটার টাইম টি টু আর এটার টাইম হচ্ছে টি ওয়ান। তাহলে দেখো তো যদি এর টি সেকেন্ড সময় লাগে তাহলে এর কত সেকেন্ড সময় লাগবে, 2t সেকেন্ড সময় লাগবে। আমার এখানে বলা আছে যে টোয়াইস টাইম লাগবে, টোয়াইস টাইম। তাহলে সুতরাং এর যদি টি সেকেন্ড সময় লাগে এর 2t সেকেন্ড সময় লাগবে, তার মানে টি টু ইকুয়াল টু যদি 2 হয় টি হয় তাহলে টি ওয়ান ইকুয়াল টু কত না 2t, তার মানে টি স্কোয়ার মানে কত, এটা হচ্ছে টি স্কোয়ার আর এটা হচ্ছে 4t স্কোয়ার, টি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কত পাচ্ছি দেখো তো, যে সাইন থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা মাইনাস 4 মিউ কস থিটা। ঠিক আছে, তাহলে আমার এটা বেরোলো সাইন থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা মাইনাস 4 মিউ কস থিটা। তাহলে আচ্ছা আমরা এখান থেকে বের করে দিতে পারবো সাইন থিটাগুলো একদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে 4 মিউ কস থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি না মিউ ইকুয়াল টু 3 ইন্টু টেন থিটা। আচ্ছা থিটা মানে কত লেখা আছে, আমার এখানে অ্যাঙ্গেলটা লেখা আছে পাই বাই ফোর লেখা আছে, দেখো এখানে লেখা আছে পাই বাই 4। তো সুতরাং আমরা এখানে মিউ ইকুয়াল টু কত করবো 3 ইন্টু টেন পাই বাই 4 মিউ ইকুয়াল টু 3 ইন্টু টেন পাই বাই 4 মানে হচ্ছে 1, দ্যাট মিনস মিউ ইকুয়াল টু 3/4। তার মানে আমার মিউ এর মানটাই বের করতে বলেছে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটা অঙ্ক একটু বড় হয়ে যায়, কিছু করার নেই। পরবর্তী দেখো 61 এর দাগে যে অঙ্কটা আছে কি লেখা আছে, বলেছে এ ডিস্টেন্স x from a center of force the velocity v of a particle moving in a straight line is given by x equal to a into e to the power b v square. ঠিক আছে, where a and b are constant and b less than 0, then which one of the following is correct? ঠিক আছে, আচ্ছা এখানে কি লেখা আছে x ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার b v স্কোয়ার। আমাকে কি বের করতে বলেছে, অ্যাট এ ডিস্টেন্স x from a the velocity of a particle moving in a straight line। এটা লেখা আছে where a and b are constant, which of the following, which of the মানে কোনটা কারেক্ট বলতে চেয়েছে। দেখো দ্য অ্যাক্সিলারেশন ইজ দ্য অ্যাক্সিলারেশন ইজ দ্য অ্যাক্সিলারেশন ইজ দ্য অ্যাক্সিলারেশন ইজ মানে কি বের করতে হবে, বুঝতেই পারছো অ্যাক্সিলারেশন বের করতে হবে। আচ্ছা অ্যাক্সিলারেশন বের করার সূত্র আমরা জানি, দুটো সূত্র আছে, একটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আর একটা আছে কি না ভি ইন্টু ডিভিডি এক্স। ঠিক আছে, ভি ইন্টু ডিভিডি এক্স। আচ্ছা এখানে কোনটা ভি স্কোয়ার আছে, মানে ভি ডিভিডি এক্সটা আমার বের করার সুবিধা হবে।
তাহলে আমি এখান থেকে আগে ভি স্কোয়ারের মানটাকে এদিকে বের করার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি তো ই টু দি পাওয়ার বি ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই এ। তাহলে দেখো দুদিকে যদি লগ নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি না বি ভি স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স মাইনাস লগ এ। আচ্ছা দেখো তো এবার তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 1/b ইন্টু লগ এক্স মাইনাস 1/b ইন্টু লগ এ। এবার যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি 2v ডিভি ডিএক্স ইকুয়াল টু 1/bx 1/bx। ঠিক আছে, তাহলে দেখো ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে 1/2bx। ঠিক আছে না, ভি ডিভি ডিএক্স মানেই কি না ভি ডিভি ডিএক্স মানেই হচ্ছে এফ। তাহলে এফ ইকুয়াল টু 1/2b ইন্টু 1/x। তাহলে আমি বলতে পারি বিটা ফিক্সড কনস্ট্যান্ট টার্ম, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ 1/x, তাহলে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এক্স। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, দ্য অ্যাক্সেলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স, the acceleration is inversely proportional to x, the acceleration is inversely proportional to root x, the acceleration is inversely proportional to root x। তার মানে অপশন সি আর অপশন ডি হচ্ছে না, অপশন এ আর বি দুটোই আছে। অপশন যে acceleration is inversely proportional to x, এখানে একটা জিনিস যোগ করা আছে, ফোর্স ইজ অ্যাট্রাকটিভ আর ফোর্স ইজ রিপালসিভ। তাহলে আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড হোয়াট ইজ রিপালসিভ ফোর্স। যখন মনে রাখবে এই যে এফ এর মান যেটা বেরোলো এফ ইকুয়াল টু 1/2 ইন্টু বি ইন্টু 1/x যেটা বেরোলো, এফ এর মানটা যদি নেগেটিভ হয় তখন সেটাকে বলা হয় কি না অ্যাট্রাকটিভ ফোর্স, আর এফ এর মানটা যদি পজিটিভ হয় তখন সেটাকে বলা হচ্ছে কি না রিপালসিভ ফোর্স। ঠিক আছে, অ্যাট্রাকটিভ মানে কি নেগেটিভ মানে নিজের দিকে কেন্দ্রের দিকে আসছে, কেন্দ্রের দিকে আসা মানে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। রিপালসিভ মানে কি পজিটিভ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি না তোমার পজিটিভ চলে আসছে। তাহলে আমরা একটা জিনিস দেখবো এখানে ভালো করে, কোশ্চেনটা দেখো তো কি আছে না বি লেস দেন জিরো আছে। বি লেস দেন জিরো মানে কি বি এর মানটা জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট মানে নেগেটিভ। আচ্ছা বিটা যদি নেগেটিভ হয় তার মানে ভি ডিভি ডিএক্স পুরো মানটাই কত না এটা লেস দেন জিরো নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এফ ইজ নেগেটিভ, এফ ইজ নেগেটিভ মিনস এফ ইজ অ্যাট্রাকটিভ ফোর্স, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 62 এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি বলা আছে দেখো তো, বলছে এ বুলেট ইনটু এ টার্গেট লসেস 2/3 অফ ইটস ভেলোসিটি আফটার পেনেট্রেটিং 1/12 সেন্টিমিটার, ইট উইল কাম টু রেস্ট আফটার পেনিট্রেটিং ফার্দার। অর্থাৎ বলতে চাইছে একটা বুলেট এসে কোনো একটা বস্তুর মধ্যে এসে এরকম করে ঢুকছে। ঠিক আছে, সাপোজ এখানে এসে প্রথমে বুলেটটা হিট করলো, যখনই বুলেটটা হিট করলো তখনই তার বেগটা ধীরে ধীরে কমতে থাকলো। সাপোজ এখানে যখন গেল তার বেগটা কমে কত হলো না 2/3 হয়ে গেল, কত না 1/12 সেন্টিমিটার গেল, 1/12 সেন্টিমিটার যেতেই তার বেগটা হয়ে গেল কত 2/3 লস হয়ে গেল। তাহলে ধরে নিলাম প্রথমে এখানে বেগ ছিল ইউ, তার বেগটা 2/3 হলো না 2/3 গুণ লস হলো, তার মানে 2/3 কম হয়ে গেলে কত এখন বেগটা কত আছে না 1/3 পড়ে আছে, মানে u/3 তার বেগ আছে। আরও কিছুটা যাবে, যাওয়ার পর সেটা কি হয়ে যাবে না স্থির হয়ে যাবে অর্থাৎ ফিক্সড হয়ে যাবে, সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমি যদি এখানে বলি এটা হচ্ছে তার প্রাথমিক বেগ, এটা হচ্ছে তার অন্তিম বেগ, আমার এখানে টাইম দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। আচ্ছা মাইনাস কেন করলাম, কারণ যত সামনের দিকে যাচ্ছে তত তার বেগটা কমছে, তার মানে এখানে মাইনাস হবে। তাহলে ভি মানে কত, ভি মানে হচ্ছে u/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ ইন্টু এস মানে কত না 1/12, দেখো লেখা আছে 1/12, 2 6 12, তার মানে ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার মানে যেটা আসছে সেটা হচ্ছে কত না 8 ইউ স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 2f ইন্টু 1/6। ঠিক আছে, তার মানে 6 8 48 মানে 3 দুগুণে 6 3 3 9, তার মানে এফ ইকুয়াল টু দাঁড়াও তো কত বেরোলো এবার এটা 2 6, এফ ইকুয়াল টু 8 দুগুণে 16, তাহলে এফ ইকুয়াল টু 16/3 বেরোলো, এফ ইকুয়াল টু 16/3 ইন্টু ইউ স্কোয়ার, এটা আমার কি বেরোলো না আমার এফ এর মানটা বেরোলো। এবারে আমাকে কি বলেছে ইট উইল কাম টু রেস্ট আফটার পেনিট্রেটিং, অর্থাৎ এটা কি হবে না রেস্টে পৌঁছাবে, যখন রেস্টে পৌঁছাবে তার অন্তিম গতিবেগ কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, আর প্রাথমিক গতিবেগ তো আছেই u/3, তাহলে আর কতটা ডিস্টেন্স সে কাভার করবে, ধরে নিলাম কত না এস ডিস্টেন্স কাভার করবে, সেই একই সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2fs। আচ্ছা অন্তিম গতিবেগ কত না 0, ইউ মানে প্রাথমিক গতিবেগ কত u/3 মানে u/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ, এফটার মানটা কত বেরিয়েছে, এফ এর মান এই যে এখানে বেরিয়েছে 16 ইউ স্কোয়ার বাই 3
ইন্টু এস, এস মানে কত, এস এর মানটাই তোমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো 16 দুগুণে 32 ইউ স্কোয়ার বাই 3 ইন্টু এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 9। তাহলে দেখো তো ইউ স্কোয়ার ক্যান্সেল, 3 3 9, তার মানে এস ইকুয়াল টু 1 বাই 3 দুগুণে 6, 3 3 9, 1 বাই 96 সেন্টিমিটার হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো কত না, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমরা 63 নম্বর অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখি তো। দেখো যেটা লেখা আছে, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 75 ডিগ্রি অ্যান্ড আফটার 5 সেকেন্ড ইট অ্যাপিয়ার্স টু হ্যাভ অ্যান এলিভেশন অফ 45 ডিগ্রি ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন? বিরাট অঙ্ক দিয়েছে, বিখ্যাত একটা অঙ্ক। দেখো কি লেখা আছে, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 75 ডিগ্রি। তাহলে সুতরাং আমি এটা ধরে নিলাম একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। আমি একটা পার্টিকেলকে এরকম করে প্রজেক্ট করছি, তার মানে অবশ্যই দেখতে পাচ্ছ এটা কি মোশন হচ্ছে না, প্রজেক্টাইল মোশন হচ্ছে। এই যে প্রাথমিক অবস্থায় তার যে গতিবেগে আমি একে যে বেগ নিয়ে ছাড়ছি সেটা হচ্ছে কি না, সাপোজ ইউ গতিবেগ। এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বলা আছে কত না, 75 ডিগ্রি অ্যাঙ্গেল আমার বলা আছে। ভালো কথা। এবার দেখো এই যে যখন আমার প্রজেক্টাইল মোশন কিছু হয় তখন আমাকে মনে রাখতে হবে এখানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি মোশনটা আমাকে নিয়ে ক্যালকুলেশন করতে হয়। দেখো এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 75 ডিগ্রি অ্যান্ড আফটার 5 সেকেন্ড ইট অ্যাপিয়ার্স হ্যাভ অ্যান এলিভেশন অফ 45 ডিগ্রি ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন। অর্থাৎ সাপোজ কিছুক্ষণ পরে এই বস্তুকণাটা না এই পজিশনে পৌঁছে গেল। তো এই পজিশনে যখন পৌঁছে গেল তখন এইখান থেকে যদি আমি এই বরাবর একটা দাগ টানি, তখন বলছে এই যে যেখান থেকে আমি ছুঁড়েছিলাম সেখানের রেসপেক্টে এই পয়েন্টটা কত অ্যাঙ্গেলে আছে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য প্রজেকশন। অর্থাৎ আমাকে এই ইউ এর মানটা বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য প্রজেকশন। আচ্ছা দেখো তো এই যে ইউ বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর। যদি অ্যাঙ্গেলটা যেহেতু 75 আছে তাহলে এটা হচ্ছে কত না, ইউ কস 75 ডিগ্রি, আর উপরে যেটা হচ্ছে সেটা কত না, ইউ সাইন 75 ডিগ্রি। আমরা জানি এটা হচ্ছে এই দুটো ভ্যালু। এবার দেখো হরাইজন্টালি এর মোশন এখান থেকে গেছে, আমি সাপোজ ও পয়েন্ট থেকে এটা গেছে কত, পি পয়েন্ট, যেতে সময় লেগেছে কত না, 5 সেকেন্ড সময় লেগেছে। শুধুমাত্র এটা যদি স্ট্রেট লাইন বরাবর যেত তাহলে আমরা একদম নর্মাল সূত্র অ্যাপ্লাই করে দিতাম, কিন্তু যেহেতু এটা তোমার প্রজেক্টাইল মোশন আছে তো সুতরাং আমাকে দুটো অ্যাক্সিস বরাবর নিয়ে নিতে হবে, কারণ কি এটা কার্ভ লাইন বরাবর যাচ্ছে না। তো সুতরাং একবারটি এক্স অক্ষ বরাবর একবারটি ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেট করব। আচ্ছা তাহলে এক্স অক্ষ বরাবর সেটা কত যাচ্ছে, আমরা দেখলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা ইউ মানে কত, দেখো এক্স অ্যাক্সিস বরাবর যখন আমরা যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্স যাচ্ছে, সে 0 থেকে এই সাপোজ এইটা নাম দিয়ে দিলাম এ ডিস্টেন্স পর্যন্ত যাচ্ছে। তাহলে ডিস্টেন্স এস ইকুয়াল টু ইউটি। ইউ মানে কত, ইউ মানে ইউ এক্স অ্যাক্সিস বরাবর যে তোমার বেগের উপাংশটা সেখানে ইউ এর মানটা কত না, ইউ cos 75 ডিগ্রি ইন্টু টাইমটা কত না, টাইমটা হচ্ছে 5 সেকেন্ড প্লাস হাফ অফ এফ। এফ মানে কি, যেহেতু আমি কোনো একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ছি তার মানে এখানে অবশ্যই কি কাজ করছে না, জি কাজ করছে, জি। কারণ কি এটা হচ্ছে উপর দিকে কোনো একটা বস্তুকে ছোঁড়া মানেই সেখানে কি কাজ করে, অনলি জি কাজ করে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাই কাজ করে। তো সুতরাং আমরা এখানে জানি যে জি সবসময় উলম্বভাবে হয় উপর দিকে অথবা নিচের দিকে কাজ করে, জি কখনো হরাইজন্টালি কাজ করে না। তার মানে এখানে জি এর এফ এর মানটা, এফ মানে জি এর মানটা 0, তার মানে ভ্যালুটা কত হয়ে গেল, 0। তাহলে আমার এস ইকুয়াল টু কত বেরোচ্ছে বলো তো, সাপোজ S1 লিখলাম, তাহলে এস মানেই কত, এস মানে এক্স ওয়ে লিখে দিলাম, ওয়ে ইকুয়াল টু তাহলে কত বেরোলো না 5 ইউ কস 75 ডিগ্রি। এবার দেখো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বের করতে চাই, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এই বরাবর একটা লম্বা দাগ টানলাম, সেটার নাম দিয়ে দিলাম কত না, ও বি দিয়ে দিলাম, ও বি। তাহলে আমাকে ডিস্টেন্স কত দেখতে হবে না, ও থেকে বি পর্যন্ত দেখতে হবে। আচ্ছা ও বি ইকুয়াল টু আমরা তাহলে কি লিখবো, একই জিনিস, এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। আচ্ছা ইউ মানে কত, এখানে ইউ এর উপাংশ যেটা ছিল ইউ সাইন 75 ছিল, তার মানে এটা লিখি ইউ সাইন 75 ডিগ্রি ইন্টু 5 প্লাস হাফ অফ এফ মানে কি, এখানে এফ মানে জি। আচ্ছা যখন বলো তো প্লাস জি হবে না মাইনাস জি হবে, যেহেতু উপর দিকে যাচ্ছে তার বেগটা ধীরে ধীরে কমবে, তার মানে সেটা কি হবে না মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। টি মানে কত 5 সেকেন্ড, টি স্কোয়ার মানে 5 5 25 সেকেন্ড। তাহলে আমার যেটা বেরোলো ও বি ইকুয়াল টু কত বেরোলো দেখো তো, 5 ইউ সাইন 75 মাইনাস
25/2 ইন্টু জি, এটা বেরোলো ওবি। আচ্ছা, তাহলে আমার ওএ বেরিয়ে গেছে আর ওবি বেরিয়ে গেছে। ওবি মানেই কি বলতে পারবো না এপি, ওবি মানেই এপি। তাহলে আচ্ছা tan 45, আমার অ্যাঙ্গেলটা কত লেখা আছে 45 ডিগ্রি, tan 45 সমান লম্ব বাই ভূমি আমি বলতেই পারি। তাহলে আমরা লিখতে পারি তাহলে tan 45 ইকুয়াল টু ওবি বাই এবি, এই ওএ, ওবি বাই ওএ। কারণ দেখো এই যে ওবি মানেই কি পিএ, তাহলে পিএ বাই ওএ। তাহলে দেখো তো ওবি মানে কত বেরিয়েছিল, ওবি মানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 5u সাইন 75 ডিগ্রি মাইনাস 25/2 ডিভাইডেড বাই ওএ ইকুয়াল টু কত বেরিয়েছিল না 5u cos 75 ডিগ্রি। তাহলে আমার কত মানটা বেরোচ্ছে দেখো তো। তাহলে আমরা যদি এটাকে tan 45-এর মান কত না 1, তাহলে আমরা বের করতে পারি 5u cos 75 ডিগ্রি ইকুয়াল টু 5u সাইন 75 ডিগ্রি মাইনাস 25/2 ইন্টু জি। আচ্ছা, যদি এটাকে একদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা পাচ্ছি 25/2 ইন্টু জি ইকুয়াল টু 5u কমন নিচ্ছি, তাহলে কত আসছে না সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি। আচ্ছা, সাইন 75 মাইনাস কস 75, এবার দেখো এর ভ্যালুটাকে বের করতে হবে। আচ্ছা, সাইন 75 ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, আমি আর বের করবো না, সাইন 30 প্লাস 45 ইকুয়াল টু 75। তাহলে সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এইভাবে আমরা মানটা বের করে নিতে পারবো। একই রকম করে কস 75 কস 30 প্লাস 45 মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ওটা দিয়ে কস 75-এর মানটা বের করে নিতে পারবো। যখন মানটা বের করে দেবো লাস্ট পর্যন্ত বেরোবে যেটা ইউ ইকুয়াল টু 5√2/2 ইন্টু জি, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু রুট অফ 5/2 ইন্টু জি। তার মানে কোনটা ইউ ইকুয়াল টু রুট অফ 5/2 ইন্টু জি, এটা অপশানটা একটু ভুল আছে, এটা √5/2 ইন্টু জি, দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। কি লেখা আছে দ্য পাথ অফ প্রজেক্টাইল ইন ভ্যাকুয়াম ইন এ, ঠিক আছে, অর্থাৎ প্রজেক্টাইলের পাথটা কীরকম হয়। আচ্ছা, প্রজেক্টাইলের পাথ বলতে গেলে আগে প্রজেক্টাইলের সূত্রটা মনে রাখতে হবে। প্রজেক্টাইলের সূত্র কত না y ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার ইন্টু কস আলফা। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে ইউ গতিবেগ নিয়ে কস আলফা, আলফা অ্যাঙ্গেলে ইউ গতিবেগ নিয়ে যদি কোনো একটা বস্তুকে আমরা প্রজেকশন করি মানে ছুঁড়তে থাকি, তাহলে এটা হচ্ছে আমার সূত্র y ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার ইন্টু কস আলফা। আচ্ছা দেখো এইচএসের যে ফিজিক্সের বইটা ছিল সেই ফিজিক্সের বইয়ে ভেক্টর চ্যাপ্টার মধ্যে প্রজেক্টাইল মোশন আমাদের আলোচনা করা ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি y ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মে এটা দেখতে পাচ্ছি। তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটা কাকে রিপ্রেজেন্ট করে না একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 65 দাগের অঙ্কটা কি লেখা আছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি অফ 24 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা বস্তুকে কত না প্রাথমিক গতিবেগ যেটা ইউ ইকুয়াল টু লেখা আছে 24 মিটার পার সেকেন্ড বেগে করছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল, তার মানে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি লেখা আছে 60 ডিগ্রি। দেন ইটস টাইম টু ফ্লাইট টি, টি ইকুয়াল টু আবার একটা সূত্র আছে টি ইকুয়াল টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, তার মানে কত 2 ইন্টু ইউ মানে হচ্ছে 24 ইন্টু সাইন 60, সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু জি, জি মানে আমি ধরে নিলাম কত 9.8 ধরছি না, একদম নিয়ার ইকুয়াল টু 10 ধরে নিলাম। তাহলে দেখো তো 2 12 দুগুণে 24, 12 দুগুণে 24 √3/10 মানে হচ্ছে কত 2.4 ইন্টু √3, তার মানে 2.4 ইন্টু √3 মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 66 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ এ স্মুথ ইনক্লাইন্ড প্লেন অফ ইনক্লিনেশন 60 ডিগ্রি, অর্থাৎ একটা এরকম ইনক্লিনেশন একটা প্লেন আছে, সেই প্লেনটা কত ডিগ্রিতে আছে না 60 ডিগ্রিতে ইনক্লিনেশন আছে। এবার আমি একে কি করছি একটা এমভরের বস্তুকে নিচ থেকে উপর দিকে আমি কি করে দিচ্ছি না ছুঁড়ে দিচ্ছি, মানে এই প্লেন বরাবর উপর দিকে ঘুষে তুলে দিচ্ছি, মানে একটা বেগ নিয়ে উপর দিকে পাঠিয়ে দিলাম। এর মধ্যে কি বেগ দিলাম ইউ বেগ দিলাম, সেটা কিছুটা পর্যন্ত উপর দিকে উঠবে, উপর দিকে ওঠার পর সেটা কি হবে না সেটা আবার নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে দেখো এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ এ স্মুথ ইনক্লাইন্ড প্লেন অফ অ্যান ইনক্লিনেশন 60 ডিগ্রি। তাহলে আচ্ছা এটা ইনক্লিনেশন 60 ডিগ্রি, এটা আমি ধরে নিলাম প্রথমে থিটা, কারণ 60 দিয়ে সবসময় অঙ্ক করতে পারবো না, লাস্টে মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। অ্যালং দ্য লাইন অফ গ্রেটেস্ট স্লোপ ইট কামস টু দ্য ইনস্টানিয়াস রেস্ট আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে সেটা কি হলো না রেস্ট পজিশনে পৌঁছালো, ঠিক আছে। আচ্ছা 2 সেকেন্ড পরে অবশ্যই তো রেস্ট পজিশনে পৌঁছাবে, কারণ এখান থেকে একটা বেগের ছুঁড়ছি মানে উপর দিকে যেতে 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 একটা সময় কি হবে না এখানে রেস্ট পজিশনে পৌঁছে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি রেস্ট পজিশনে পৌঁছায়, যখন সে রেস্ট পজিশনে পৌঁছাবে তখন তার বেগ ভি ইকুয়াল টু কত হলো না 0 হয়ে গেল। এবার দেখো তো, এবার আমরা জানি যে এই যে এখানে যখন এটা আছে মানে বস্তুটা আছে, তো বস্তুটার
একদম নিচে দিক বরাবর কি কাজ করবে না এমজি কাজ করবে। এবার দেখো এমজি, এবার আমি যদি এর সাথে পারপেন্ডিকুলার টেনে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত না থিটা, এটাই থিটা হয়, এটাও থিটা হবে। তার মানে এটা হচ্ছে কত না এমজি কস থিটা, আর এই বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে কত না এমজি সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এমজি সাইন থিটা। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে তাহলে এই যে এমজি সাইন থিটা এটাই হচ্ছে তার কি না তোমার এমজি সাইন থিটা, এই যে নিচের দিকে যেটা নামছে জি সাইন থিটা যেটা আছে। আচ্ছা, যেহেতু তোমার এখানে কোনো ভর বলা নেই, তো সুতরাং এমগুলো সব আমি কি করে দিলাম না আউট করে দিলাম, এম ভরটা তো আউট করে দিলাম। এবার দেখো আমি যদি এর মোশনটা নিয়ে কল্পনা করি, উপরের দিকে যে বস্তুটা আছে তার মোশনটা নিয়ে আমরা যদি কল্পনা করি তাহলে আমরা লিখবো ভি সমান ইউ প্লাস এফটি। আচ্ছা বলো তো প্লাস এফটি হবে না মাইনাস এফটি হবে? এই বস্তুটা তো উপর থেকে নিচে পড়ছে না, নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তো সুতরাং তার বেগটা কমছে, তো এটা কত হবে না ইউ মাইনাস এফটি হবে। আচ্ছা ভি মানে তার অন্তিম গতিবেগ কত না 0, প্রাথমিক গতিবেগ কত ইউ মাইনাস এফ, এই যে এই এফটার জন্যই এই কাজ করা। এফ মানে কি? এফ মানে হচ্ছে নিচের দিকে যে তোমার অ্যাক্সেলারেশন বা যে ত্বরণটা আছে, তো এই ত্বরণ না এটা মন্দন না, যত উপর দিকে উঠবে তত কি হবে না এর অপোজিটে তার মন্দনটা কাজ করবে। কারণ কি আমরা জানি জি নিচের দিকে কাজ করে, তো সুতরাং জি যদি নিচের দিকে কাজ করে জি তো আর বরাবর কাজ করছে না, এটা পড়ছে এই প্লেন বরাবর, তো সুতরাং এটা কত না জি এর যে উপাংশ বরাবর পড়ছে সেটা হচ্ছে জি সাইন থিটা। তার মানে এখানে এফ মিনস কত না জি সাইন থিটা ইন্টু টাইমটা আমার লেখা আছে কত না 2 সেকেন্ড পর, মানে ইন্টু 2 করে দিলাম। আচ্ছা দেখো তো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ইউ ইকুয়াল টু জি সাইন থিটা ইন্টু 2। আচ্ছা জি ইন্টু সাইন থিটা মানে কত ডিগ্রি আছে 60 ডিগ্রি, সাইন 60 এর মান হচ্ছে √3/2 ইন্টু 2। তাহলে দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, জি মানে কত না 9.8 ইন্টু √3 মানে হচ্ছে 1.732। যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো 16.97। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 67 দাগের যে অঙ্কটা লেখা আছে দেখো, বলছে ইফ উই অ্যাজিউম দ্যাট আর্থ ইজ এ হোমোজিনিয়াস সারফেস অফ রেডিয়াস আর, ধরে নিলাম আর্থ হচ্ছে একটা বড় হোমোজিনিয়াস সারফেস যার রেডিয়াসটা হচ্ছে কত না আর। ভালো কথা, দ্য অ্যাট্রাকশন অন এ পার্টিকেল ইনসাইড দ্য আর্থ প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন। বলছে এই যে অ্যাট্রাকশন ফোর্স যেটা আছে, অর্থাৎ আমরা জানি কোনো বস্তুকে পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকে টানে, এই যে তার অ্যাট্রাকশন ফোর্সটা সেটাকে কি আছে না এ, কার সাথে ভ্যারিজাস না মাইনাস এক্স এর সাথে। মাইনাস এক্স কেন? এই যে লেখা আছে না, বলছে ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ ডিস্টেন্সের সাথে এটা ভ্যারিজ করছে, অর্থাৎ এটা এ ভ্যারিজাস এক্স। মাইনাস কেন? কারণ আমি বলেছিলাম যখন কেন্দ্রের দিকে আসবে তখন সেটা কি হবে না মাইনাস হয়ে যাবে। এবার কি বলেছে আর্থ and the acceleration is on the surface is g, অর্থাৎ জিতে আমরা যা বলে আছে পৃথিবী পৃষ্ঠে তার অ্যাক্সেলারেশন কত না জি লেখা আছে। দেন হোয়াট টাইম উড পার্টিকেল টেক টু মুভ ডাউন এ স্মুথ স্ট্রেট টিউব ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ টু দ্য সেন্টার, অর্থাৎ আমরা সেন্টার থেকে বলছে কি না এই যে তোমার সেন্টার থেকে আর্থ সারফেস পর্যন্ত আমরা একটা টিউব এঁকেছি, তো এই টিউব বরাবর একটা বস্তুকণাকে উপর থেকে নিচে ফেললাম, তাহলে আমার কতটা টাইম লেগেছে। ঠিক আছে, হোয়াট টাইম উড বি পার্টিকেল টেক মানে কতটা টাইম লাগবে এই বস্তুটা উপর থেকে নিচে পড়তে। আচ্ছা দেখো তো আমরা জানি এ ভ্যারিজাস মাইনাস এক্স, তার মানে এ ভ্যারিজাস মাইনাস এক্স মানে আমরা এখানে বলতে পারি তো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা দেখো তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা কার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে? এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কত ছিল? টি ইকুয়াল টু 2π ইন্টু √L/g। এখানে কত না এখানে এল মানে কত ডিস্টেন্স কভার করছে? এখানে এল মানে আর ডিস্টেন্স কভার করছে, তাহলে আর ডিস্টেন্স কভার করতে তার সময় লাগবে কত? টি ইকুয়াল টু 2π ইন্টু √R/g। দ্যাট মিনস অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে ব্যাস, কোনো ব্যাপার নেই, দেখে অঙ্কটা বড় লাগছিল। আচ্ছা 1968 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে? এ আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ মাস m ইজ লঞ্চ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ উইথ ভেলোসিটি v at an angle alpha to the vertical। ঠিক আছে, the earth is assumed to its sphere of mass m and radius r. What is the energy immediately after the launch? অর্থাৎ কি বলতে চাইছে, একটা এরকম আর্থ আছে, অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ মাস m, একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে আমি আর্থ থেকে লঞ্চ করছি যার ভর হচ্ছে কত না স্মল m,
ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ উইথ ভেলোসিটি ভি, যাকে কত বেগ দিয়েছি না ভি বেগ দিয়ে আমি একে লঞ্চ করার চেষ্টা করছি উপর দিকে। অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু দ্য ভার্টিক্যাল, সরি এটা পুরো ভার্টিক্যাল নয়, ভার্টিক্যালের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে। আরে একটু তাহলে ছবিটা ভুল হয়ে গেল গো, যাক ছাড়ো। এই যে ভার্টিক্যালের সাথে কি করেছে না আলফা অ্যাঙ্গেল করিয়ে আমি তাকে লঞ্চ করছি, ঠিক আছে, ভালো কথা। এবার কি বলা আছে যে ভার্টিক্যাল আলফা অ্যাঙ্গেল টু দ্য ভার্টিক্যাল, দ্য আর্থ ইজ অ্যাসিউম টু বি স্ফিয়ার অফ মাস এম, ঠিক আছে, দ্য আর্থ ইজ অ্যাসিউম টু বি স্ফিয়ার অফ মাস এম অ্যান্ড এই যে আর্থের মাসটা হচ্ছে কত না এম, অ্যান্ড আর্থের রেডিয়াস হচ্ছে আর। তাহলে দেখো এখান থেকে এটা রেডিয়াস, এই রেডিয়াস হচ্ছে কত না আর। তাহলে বলছে হোয়াট ইজ দ্য এনার্জি ইমিডিয়েটলি আফটার দ্য লঞ্চ, তাহলে এই এটা লঞ্চ করার পর তার ইমিডিয়েট এনার্জিটা কত হবে। তাহলে আচ্ছা দেখো তো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যখন বস্তুটা নিচে ছিল তখন তার কমপ্লিটলি কি ছিল না তোমার স্থিতিশক্তি ছিল বা পোটেনশিয়াল এনার্জি ছিল। একে কি করা হচ্ছে না গতিশক্তি দেওয়া হচ্ছে, গতিশক্তি দেওয়ার কারণেই এটা কিন্তু পৃথিবী থেকে ছেড়ে বেরোচ্ছে। তাহলে কোন শক্তিটা বেশি না গতিশক্তিটা বেশি, স্থিতিশক্তিটা কম। তাহলে দেখো তো ভর ছিল এম, গতিবেগ ছিল ভি, তাহলে গতিশক্তিটা কত না হাফ এম ভি স্কোয়ার। আর যখন সে এখানে স্টেবল ছিল তখন তার স্থিতিশক্তি কত ছিল, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি সূত্র হচ্ছে এম জি এইচ, ঠিক আছে, আমরা জানি কত না এম জি এইচ। তাহলে এখানে এম মানে হচ্ছে কত পৃথিবীর ভর এম, জি মানে কত, জি মানে অভিকর্ষজ ত্বরণ ইন্টু এর রেস্ট কত না আর, তাহলে এম জি এইচ মাইনাস এম জি আর, ঠিক আছে। তো দেখো এম জি আর একে কি করেছে না টেনে রাখছে, আর এম ভি স্কোয়ার একে আউট করে বের করেছে, কাইনেটিক এনার্জি দিয়ে বের করে দিচ্ছে। তাহলে টোটাল যে এনার্জিটা আসছে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি আর, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক যেটা আছে কি লেখা আছে দেখো 69-এর দাগেরটা, A ball is projected vertically upwards with a velocity of 112 meter per second. How high will it rise? তাহলে এটা কতটা উপর দিকে উঠবে, এটা একদম ইজি অঙ্ক দিয়েছে। দেখো একটা বস্তু একটা বল ছিল যেটাকে প্রাথমিক গতিবেগ ইউ ইকুয়াল টু 112 মিটার পার সেকেন্ড, সেটাকে উপর দিকে ফেঁকা হয়েছে, তাহলে অন্তিম গতিবেগ ভি ইকুয়াল টু 0 হবে, কতটা ডিস্টেন্স সে কভার করবে সেটা চেয়েছে। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, মানে এখানে কত 2gs। আচ্ছা ভি মানে কত, ভি মানে 0, ইউ মানে হচ্ছে কত 112 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু এস মানে এস ডিস্টেন্স, ব্যাস এটাই তো ব্যাপার। তাহলে দেখো তো, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এস ইকুয়াল টু 112 ইন্টু 112, তাহলে এস ইকুয়াল টু কত 112 ইন্টু 112 ডিভাইডেড বাই 2 ইন্টু 98 ইন্টু 10। দেখো তো 2 5 10, 2 6 12, দেখো 4 14 56, 4 2 4 7 28, 4 2 18 1, এই কি বেড়ে গেল 7 8 57, 7 14 98, 14 8 112, 14 8 112, তার মানে 8 8 64, 64 ইন্টু 10 ইকুয়াল টু কত না 640 মিটার। ব্যাস একদম ইজি অঙ্ক ছিল, এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 70 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, এ স্টোন ইজ থ্রোন হরাইজন্টালি উইথ এ ভেলোসিটি root of 2gh ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার of height h, at what distance it will strike to horizontal ground through the foot of the tower। একটা স্টোনকে থ্রো করা হচ্ছে হরাইজন্টালি উইথ দ্য ভেলোসিটি 2gh ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার। তাহলে বুঝতে পারছো একটা টাওয়ার, এই টাওয়ারের টপ থেকে একটা একে কত হরাইজন্টাল ভাবে রুট অফ 2gh বেগ দিয়ে একে ছোঁড়া হচ্ছে। একে যদি ছোঁড়া হয় এইরকম করে পড়তে একটা সময় কি আসবে না নিচের দিকে এরকম ভাবে পড়বে, ঠিক আছে। তার মানে এর যে মোশন সেটা কি হচ্ছে না অবশ্যই প্রজেক্টাইল মোশন হচ্ছে। প্রজেক্টাইল মোশন হলে আমার কি হয় না দুটো জিনিস দেখতে হয়, একটা ভার্টিক্যালি একটা হরাইজন্টালি, ঠিক আছে। তোমার হাইটটা কত বলা আছে না এইচ বলা আছে, তাহলে আমি আমি কি দেখবো না ভার্টিক্যালি দেখবো, ভার্টিক্যালি। তাহলে আচ্ছা ভার্টিক্যালি আমার সূত্র কি এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এটাই আমার সূত্র। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় তোমার দেখো তো টাইমটা হচ্ছে কি না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, ঠিক আছে। আমি যদি ভার্টিক্যালি বলি 2gh হচ্ছে আমার হরাইজন্টাল স্পিড আছে, তাহলে এর যদি ভার্টিক্যাল উপাংশ বলি তাহলে সেটা কত হবে না এর বেগটা 0, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু কত না 0। তাহলে এস ইকুয়াল টু এস মানে কত, এস মানে ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত না এইচ, তার মানে এইচ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে তার 0
প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। জি মানে কত? জি মানে জি। এবার বলবে স্যার এটা প্লাস হবে না মাইনাস হবে? একটা জিনিস ভালো করে দেখো তো, এই যে এই বস্তুটা এই সোজা যেতে 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 নিচের দিকে নামছে, অর্থাৎ আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটির দিকেই যাচ্ছে, তো গ্র্যাভিটির দিকে যখন যাচ্ছে তখন জিটা পজিটিভই হবে। ইন্টু টি স্কোয়ার, টাইমটা কত বলেছে না, টাইম তো কিছু বলেনি, তার মানে কত না টি স্কোয়ারই রেখে দিলাম, তার মানে এইচ ইকুয়াল টু কত বেরোলো? জি টি স্কোয়ার বাই 2 বেরোলো। এবার দেখো যদি আমি হরাইজন্টালি দেখি, হরাইজন্টালি, তাহলে কি হবে না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। আচ্ছা এস মানে কত? এস মানে আমার ডিস্টেন্স, তো এস ইকুয়াল টু, দেখো এটা এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার করবো না, কেন বলো তো? আমার তো ভি এর মানটা দেওয়া আছে আর আমরা টি এর মানটা জানি, এখান থেকে এইচ ইকুয়াল টু পেয়ে গেছি। আচ্ছা আমরা একদম বলতে পারবো কি না এস সমান ভিটি, কত বলবো না এস সমান ভিটি। আচ্ছা তাহলে ভি মানে কত না, ভি মানে আমার এখানে বলা আছে হরাইজন্টালি ফোর্সটা কত? রুট অফ 2gh, তাহলে ভি এর জায়গায় কত লিখলাম? রুট অফ 2gh ইন্টু টি দরকার, টি মানে কত আমরা এখান থেকে বের করে নিতে পারি, দেখো যে টি স্কোয়ার ইকুয়াল টু 2h বাই জি, তাহলে টি ইকুয়াল টু রুট অফ 2h বাই জি, তাহলে দেখো এখানে লিখতে পারবো ইন্টু টি ইকুয়াল টু রুট অফ 2h বাই জি। দেখো জি জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2h ইন্টু 2h, তার মানে রুট 2h ইন্টু রুট 2h, দ্যাট মিনস 2h। আমার তো এই এসটাই দরকার, ঠিক না? তোমাকে বলেছে কি অ্যাট হোয়াট ডিস্টেন্স উইট উইল স্ট্রাইক হরাইজন্টালি গ্রাউন্ড থ্রু দ্য ফুট অফ দ্য টাওয়ার, মানে ফুট অফ দ্য টাওয়ার থেকে কত দূরে গিয়ে ও মাটি স্পর্শ করেছে, এস ডিস্টেন্স দূরে গিয়ে, তার মানে এস ইকুয়াল টু 2h হচ্ছে আমার অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। 70টা অঙ্ক করিয়ে দিলাম, পরের দিন আমি আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিও।